হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ইংরেজি আমরা সবাই কম বেশি জানি, টুকটাক ওয়ার্ড, ভোকাবুলারি, গ্রামার এসব সবকিছুই আমরা স্কুল লেভেলে একটু হলেও শিখি। কিন্তু চ্যালেঞ্জ হলো যখন ইংলিশে কথা বলতে যাই তখন আমরা স্টাক হয়ে যাই। শুরুর দিকে তো এমনও হয় যে দুই একটা ওয়ার্ড বলে আমরা আর কোনো কথা খুঁজে পাই না, পুরোপুরিভাবে একটা সেন্টেন্সও হয়তো ঠিকঠাক মতো শেষ করতে পারি না। তো এই প্রবলেমটা থেকে আমরা কিভাবে বের হতে পারি এটা নিয়ে আজকে আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব, যেগুলো আমাকে ইংরেজিতে কথা বলার জড়তা কাটিয়ে উঠতে অনেকটাই হেল্প করেছিল। এবং সোফার আই বিলিভ যে এই পয়েন্টগুলো মাথায় রেখে প্রতিদিন 15 থেকে 20 মিনিট প্র্যাকটিস করতে পারলেই আপনি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করবেন। আচ্ছা, কোনো জায়গা থেকে নিজেকে লেভেল আপ করার জন্য প্রথমে জানা জরুরি যে আপনি এখন কোন লেভেলে আছেন এবং এটার পরের লেভেল কোনটা। তারপরে দেখতে হবে যে সেই লেভেলে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। তো যারা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, লাইক অনেকে জার্মান শেখেন বা ফ্রেঞ্চ শিখছেন, তো এই ল্যাঙ্গুয়েজ শেখার প্রসেসে যারা আছেন তারা হয়তো এটা জানেন, বা যারা জানেন না তারা এই ধাপগুলো একবার দেখে নিতে পারেন। যে কোনো কিছু, স্পেশালি ভাষা শেখার ক্ষেত্রে সাধারণত 3টা ধাপ ইন্টারন্যাশনালি ওয়াইডলি পরিচিত: বিগিনার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। বিগিনার কারা? যারা একদম বেসিক কিছু ওয়ার্ডস জানেন, ইংলিশ কিছু শুনে অল্প অল্প বুঝতে পারেন কিন্তু সম্পূর্ণ কনভারসেশন বুঝতে পারেন না, ভাঙা ভাঙা সেন্টেন্স বানাতে পারেন কিন্তু পুরোপুরি কোনো কথা গুছিয়ে শেষ করতে পারেন না, কথা বলতে গেলে ইংরেজিতে খুব বেশিক্ষণ একটানা কথা বলতে পারেন না এবং পুরোপুরিভাবে কি বোঝাতে চাইছেন সেটাও হয়তো ঠিকঠাক বোঝাতে পারেন না, তারা হচ্ছেন বিগিনার লেভেলের। ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা যারা ইংলিশে ফ্লুয়েন্টলি গ্রামার, প্রোনাউন্সিয়েশন এই সব কিছু মেনটেন করে হয়তো টানা কথা বলতে পারেন না, কিন্তু ইংলিশে কাউকে কিছু বলতে গেলে ঠিকঠাক মতো বোঝাতে পারেন। ইংলিশ নিউজ বা মুভিজ, যে কোনো ইংলিশ কনভারসেশন শুনে অথবা ইংলিশ কোনো কিছু পড়তে গেলে মোটামুটি 60 to 70% বুঝতে পারেন। দ্যাট মিনস আপনার ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং বিগিনার লেভেল থেকে মোটামুটি বেশ একটু উপরে। আর সবচেয়ে উপরের ধাপ যেটা, সেটা হলো অ্যাডভান্স লেভেল, যেটা অনেকটাই এক্সপার্ট লেভেল বলা যায়। এটা অনেক পরের ধাপ। আইএলটিএস স্কোরের দিক থেকে বিবেচনা করলে এটা স্টার্ট হয় ব্যান্ড স্কোর 7 থেকে। যাই হোক, যারা ভিডিওর এই পর্যন্ত দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন যে আপনারা এখন কোন লেভেলে আছেন। তো যারা এই বিগিনার লেভেলে আছেন এবং সেখান থেকে নিজেকে ইন্টারমিডিয়েট লেভেলে নিতে চান, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমার ইংলিশ স্পিকিং এর আগের ভিডিওটাতে আমি আমার 4টা অভ্যাসের কথা বলেছিলাম, যেখানে ইংরেজি শেখার জন্য আলাদা করে আমাকে কোনো সময় দিতে হয় নাই, বা আমি আসলে সময় দিতে পারি নাই। আমার রেগুলার কাজের ফাঁকে ফাঁকে আমি কিভাবে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতাম সেই ওয়েগুলো নিয়ে ওই ভিডিওটাতে আমি কথা বলেছিলাম। সেটা বিগিনার লেভেল ছিল। আজকে যেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো সেগুলো ইন্টারমিডিয়েট লেভেলের। সো আজকের স্ট্র্যাটেজিগুলো ফলো করতে আপনাকে প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে নিজেকে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে নেওয়ার জন্য এবং ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। প্রথমেই আমি কয়েকটা স্টেরিওটাইপ বা গদবাধা মিসকনসেপশন বা প্র্যাকটিসের কথা বলবো, যেগুলো আমরা ইউজুয়ালি ইংরেজি শেখার ক্ষেত্রে শুরুর দিকে চিন্তা করি, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও আসলে ভিন্ন। যেহেতু 15 থেকে 20 মিনিট খুব বেশি সময় না, সো এই অল্প সময়ের প্র্যাকটিসে এই ভুলগুলো করে আমাদের টাইম যেন ওয়েস্ট না হয়, এই জন্য প্রথমেই এই ভুলগুলোর ব্যাপারে আমি একটু বলে দিতে চাই। পয়েন্ট নাম্বার 1, কথা বলার শুরুতেই গ্রামার নিয়ে চিন্তা করা। লাইক আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই সেখানে হ্যাভ বলা উচিত নাকি হ্যাজ, এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট, পাস্ট নাকি অন্য কিছু, আর্টিকেল কোনটা বসবে, এ নাকি দি, প্রিপোজিশন কোনটা বসবে, অ্যান্ড সো মেনি থিংস। এই যে গ্রামার নিয়ে ভাবতে থাকা, ঠিক বলছি নাকি ভুল বলছি, এসব নিয়ে চিন্তা করতে থাকা, একটু খেয়াল করলেই দেখবেন যে শুরুর দিকে এই চিন্তাগুলোই আপনাকে আপনার কথা আর আগাতে দিচ্ছে না। সো অ্যাজ আ বিগিনার স্পিকিং এর ক্ষেত্রে জাস্ট ফরগেট অ্যাবাউট গ্রামার। আচ্ছা, কেউ আবার এটা ধরে নিয়েন না যে গ্রামার একদমই দরকার নাই। গ্রামার অবশ্যই দরকার আছে, বাট সেটা পরে। আপনার জড়তা একটু কাটলে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরেকটু স্ট্রং হলে, যখন আপনি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চাইবেন বা তাদের কথা বুঝতে চাইবেন, তারপর রিডিং রাইটিং এর ক্ষেত্রে অথবা কোনো একাডেমিক ফিল্ডে কম্পিট করতে গেলে, তখন আপনাকে প্রপারলি গ্রামারের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। বাট আদারওয়াইজ ইংলিশে স্পিকিংয়ে ইনিশিয়াল ফ্লুয়েন্সি এর জন্য গ্রামার নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। পয়েন্ট নাম্বার 2, ইংলিশে কোনো কিছু পড়তে শুরু করলে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বোঝার চেষ্টা করা। স্পিকিংয়ে ভালো করতে হলে আপনাকে অবশ্যই রেগুলার একটু কিছু হলেও টুকটাক ইংলিশে কিছু পড়তে হবে রেগুলার প্র্যাকটিসের অংশ হিসেবে। তো শুরুর দিকে আমরা সাধারণত যেটা করি যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আলাদা আলাদা করে দেখে নিয়ে তারপর পড়া ট্রাই করি। আমার অভিজ্ঞতা যেটা বলে যে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করতে থাকলে খুব অল্পতেই ইংলিশ বোঝার প্রতি অনীহা চলে আসে। দেখা যায় যে 5 লাইনের একটা প্যারাগ্রাফ বুঝতেই হয়তো 10 মিনিট লেগে যাচ্ছে, তখন আমাদের ব্রেন টায়ার্ড হয়ে যায় এবং ওই জিনিসটা বোঝার প্রতি আমাদের একটা বিরক্তি কাজ করে, আর এই বিরক্তি থেকেই আমাদের শেখার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। দেয়ারফর আমার অপিনিয়ন হলো
অবশ্য এটা শুধু আমার ওপিনিয়ন না, ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করা হয় সেখানেও এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা হয় যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আলাদা আলাদা করে বুঝতে চাওয়া বা প্রত্যেকটা লাইনের মিনিং আলাদা আলাদা করে বুঝতে চাওয়ার আসলে কোনো দরকার নেই। যেমন আমি এখন ডেনমার্কে আছি, এখানে আমি এখন ডেনিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে ক্লাস করছি ডেনিশ ভাষা শেখার জন্য। তো এখানকার টিচিং সিস্টেমটা হলো টিচার সবসময় সবকিছু আকারে ইঙ্গিতে ডেনিশে বোঝানোর চেষ্টা করেন। গ্রামার বা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বোঝানোর চেয়ে কথার মূল অর্থ বোঝাতে পারছেন কিনা সেদিকে ফোকাস করেন। আর এখানে ক্লাস করার পর এই ব্যাপারটা আমি আরো বেশি রিয়েলাইজ করেছি যে ডিকশনারি থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ খুঁজে খুঁজে কোনো কিছুর মানে বোঝার চেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেখাটা অনেক বেশি ইফেক্টিভ। সুতরাং যখন কোনো কিছু পড়বেন তখন মূল অর্থ বোঝার দিকে বেশি ফোকাস করতে পারেন রাদার দেন ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের অর্থ বোঝার উপর ফোকাস করে। পয়েন্ট নাম্বার 3, ডোন্ট রিড আ লট। স্পিকিং ইমপ্রুভ করার জন্য আমার মতে রিডিং বা রাইটিংয়ের চেয়ে লিসেনিংটা অনেক বেশি ইফেক্টিভ। একটু চিন্তা করে দেখেন, একটা ছোট বাচ্চা যার জন্ম হয়তো অ্যারাবিক কোনো কান্ট্রিতে, সে কিন্তু শুরুতেই আরবিতে কথা বলা শুরু করে, যেটা আপনি আমি পারি না। আবার আমাদের বাংলা ভাষা সেটা অন্য কোনো দেশের বাচ্চারা শুরুতেই বলতে পারবে না। সো এই যে ছোট বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেসটা, এটা কিভাবে হয়? একটা ছোট বাচ্চা যখন প্রথম কথা বলা শুরু করে তখন তো কোনো কিছু পড়ে বা লিখে শিখে না, তারা শুধু চারপাশের সবকিছু অবজার্ভ করে আর শোনে। কখন কোন কাজের জন্য কোন ধরনের শব্দ বাক্য এসব ব্যবহার করা হচ্ছে, এসব শুনতে শুনতে তারা শেখে। সো আমার মতে স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য কম পড়া, বেশি শোনা এবং বেশি বলা উচিত। আচ্ছা, এতক্ষণ তো বললাম স্পিকিং প্র্যাকটিস করার সময় আমার মতে কোন কাজগুলো করা উচিত না সেগুলোর ব্যাপারে। এবার কয়েকটা পয়েন্টের কথা বলছি যেগুলো মেনটেন করে আপনি নিজের জন্য প্রতিদিনের 15 থেকে 20 মিনিটের একটা ইফেক্টিভ প্র্যাকটিস টাইম এবং প্ল্যান বানিয়ে নিতে পারেন আপনার স্পিকিং ইমপ্রুভ করার জন্য। পয়েন্ট নাম্বার 1, ইংরেজি কেন শিখতে চান সেটার একটা গোল সেট করে নেওয়া উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই ওভারলুক করে যাই। কেউ হয়তো আইএলটিএসের জন্য, কেউ ইউনিভার্সিটির প্রেজেন্টেশনের জন্য, কেউ চাকরির ইন্টারভিউর জন্য। যেটাই হোক, আমার অভিজ্ঞতা বলে আপনি ইংরেজি কেন শিখতে চান এই গোল সেট করা ছাড়া আপনি স্পিকিং কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 2, প্রতিদিন অল্প করে হলেও কনসিস্টেন্সি ধরে রেখে প্র্যাকটিস করা উচিত। আজকে 1 ঘন্টা প্র্যাকটিস করলাম, নেক্সট 2-3 দিন আর করলাম না, আবার পরের দিন আধা ঘন্টা প্র্যাকটিস করলাম। এভাবে ইনকনসিস্টেন্ট প্র্যাকটিস আপনার স্পিকিংয়ে খুব বেশি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে বলে আমার মনে হয় না। সো প্রতিদিনই একটু করে হলেও প্র্যাকটিস করা উচিত। পয়েন্ট নাম্বার 3, ভোক্যাব শেখার ক্ষেত্রে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ওয়ার্ড না শিখে বরং ফ্রেজ শেখার চেষ্টা করা, এটা সেন্টেন্স মেকিংয়ে খুব হেল্প করে। পয়েন্ট নাম্বার 4, প্রতিদিনের প্র্যাকটিসে লিসেনিং, স্পিকিং এবং মিনিমাম 2 থেকে 3টা করে হলেও ভোক্যাব রাখাটা জরুরি। ফর এক্সাম্পল, আপনি যদি 15 মিনিট আপনার প্র্যাকটিস টাইম সেট করেন, সেক্ষেত্রে লিসেনিংয়ের অংশ হিসেবে প্রথম 5 মিনিটস কোনো কিছু শোনা, পরের 5 মিনিট যেটা শুনলেন সেটা থেকে অপরিচিত ওয়ার্ড বা ফ্রেজগুলো একটু দেখে মিনিংটা বুঝে নিলেন, এটা আপনার ভোক্যাব শেখার অংশ। এবং শেষের 5 মিনিট স্পিকিংয়ের অংশ হিসেবে আপনি একটু আগে যেটা শুনেছেন সেটা এবার নিজের মতো করে বলার চেষ্টা করলেন। এটা আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের মতো করে টাইম অ্যালোকেট করে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকেরই হয়তো এখন মনে হতে পারে যে 15 মিনিটে এত কিছু। হ্যাঁ, শুরুর দিকে 15 মিনিটই অনেক কিছু। একটু খেয়াল করলেই দেখবেন আপনি যখন ইংলিশে কথা বলতে যাচ্ছেন তখন ঘড়ি ধরে দেখলে টানা 2 মিনিট কথা বলাও আপনার জন্য অনেক ডিফিকাল্ট। সো একটু একটু করে শুরু করেন, তারপর যার যার গোল অনুযায়ী সেটা পরে বাড়িয়ে নিতে পারবেন। পয়েন্ট নাম্বার 5, চ্যাট ব্যাক উইথ ইয়োরসেলফ। আপনি প্রতিদিন যাই প্র্যাকটিস করেন না কেন, র্যাপ আপ করার আগে অথবা দিনের যে কোনো সময় সেগুলো নিয়ে মনে মনে বা লাউডলি নিজের সাথে আবার আলোচনা করতে পারেন। যেমন যেটা শুনলেন সেটা ঠিক কোন সিচুয়েশনে অ্যাপ্লাই করা হয়েছিল, ওই কথাটা ওইসব ওয়ার্ড দিয়ে না বলে অন্য আর কোনভাবে বলা যায়, অথবা প্যারাফ্রেজ করা বলা, মানে ওই কথাটা আপনি আপনার মতো করে বলার চেষ্টা করলেন, এইসব আর কি। তো আশা করছি এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করে আপনারা যদি প্রতিদিনের একটু করেও স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে আপনাদের স্পিকিং স্কিল অনেকটাই আপলিফট হবে। সো হ্যাপি লার্নিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।